এরপর আবার বার কাউন্সিলের সনদ গ্রহণ করতে হয়, আর সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টে আপিল বিভাগে প্র্যাকটিস করতে হয়। তোর যদি হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের বয়স 5 বছর হয় এবং হাইকোর্টের বিচারপতিরা যদি এই মর্মের স্বীকৃতি দেন যে তুই আপিল বিভাগে আইন পেশা পরিচালনার জন্য সঠিক এবং উপযুক্ত ব্যক্তি, তবে কিছু আনুষ্ঠানিকতা পালন সাপেক্ষে এনরোলমেন্ট কমিটি তোকে আপিল বিভাগে মামলা পরিচালনার সুযোগ দেবে। এইভাবেই আইনজীবী জীবনের পদোন্নতি হবে এবং ইউ আর অ্যাডভোকেট। অনেকক্ষণ কথা বলে থামলো শিশির। কুয়াশা শিশিরের পুরো কথা মন দিয়ে শুনল। শিশিরকে থামতে দেখে বলে উঠল, আল্লাহ, এত কিছু করতে হয়? হ্যাঁ, আইন নিয়ে পড়া এত সোজাও না যতটা মনে করিস। লাফাস তো আইন নিয়ে পড়বি। এসবের জন্য যেমন পড়াশোনা করতে হয় তেমনি থাকতে হয় বুদ্ধি, বিচক্ষণতা, যা দ্বারা আদালতে কেস লড়তে পারবে, আইনদের সঠিক ন্যায় দিতে পারবে। তবুও আমি পড়বো। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি তো বললে সনদপ্রাপ্ত হলে অ্যাডভোকেট হওয়া যায়, আবার বললে বিসিএস দেবে। আমি যতদূর জানি বিসিএস দিলে তো ম্যাজিস্ট্রেট হয়, তাহলে আল্লাহর কৃপায় তুমি যদি ক্যাডার হয়ে যাও তবে তো ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, অ্যাডভোকেট তো আর থাকলে না। এই প্রশ্নের উত্তরে শিশির বলল, হ্যাঁ, ঠিকই জানিস তুই, বিসিএস দেবার পর টিকতে পারলে ম্যাজিস্ট্রেট হয়, কিন্তু অ্যাডভোকেটও থাকা যায়। আমি চাইলে থাকতে পারবো, তবে সেক্ষেত্রে আমার বিসিএস ক্যাডার আর থাকবে না, কিন্তু ম্যাজিস্ট্রেট হয়ে যাব। কিন্তু আমার এখনই ম্যাজিস্ট্রেট হওয়ার কোনো ইচ্ছা নেই। বাট আমি আবার যদি জজ বা ম্যাজিস্ট্রেট হতে চাই সেক্ষেত্রে আমাকে আবার একটা পরীক্ষা দিতে হবে। সেটা হচ্ছে বিজিএস, অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। এই পরীক্ষা সহ আবার বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত নিয়ে পরীক্ষা দিয়ে জজ বা ম্যাজিস্ট্রেট হতে পারবো। কুয়াশা সব শুনে বলল, তাহলে বিসিএস দিয়ে লাভ কি তোমার? এখানে লাভ ক্ষতি নেই, তবে অনেক সুযোগ সুবিধা পাবো কোর্টে কেস পেতে, লড়তে, এসবের দিকে। এছাড়া বললাম না, সনদ প্রাপ্তির পর নিম্নমানের কোর্টে অ্যাডভোকেট হয়ে যায়। এরপরে বিসিএস দিয়ে যারা ম্যাজিস্ট্রেট হতে চায় তারা হতে পারে। তো সেক্ষেত্রে আমি বিসিএস এর পরীক্ষা দিলে আমার জ্ঞানটা বাড়বে, চর্চার উপর থাকবো, আদালতের সকল দিকগুলো ভালোভাবে বুঝতে পারবো। মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটা ডিগ্রি পাবো। এসবের যদি এগিয়ে থাকি, আমার দক্ষতা দেখলে এমনি আমার নাম আসবে। আদালত দেখে একজন অ্যাডভোকেটের দক্ষতা, বুদ্ধি, বিচক্ষণতা, সেটা তুই নিম্ন আদালত থেকে দেখাতে পারলে তোর পদোন্নতি হতে কষ্ট হবে না, আর সরকারিভাবে কেস পাওয়া আরো সহজ হয়। আল্লাহ চাইলে এই ভাবনাতে এগিয়ে যাব। জজ ম্যাজিস্ট্রেট পরের বিষয়, আমি এক অসহায় মানুষের ন্যায় বিচার পেতে সাহায্য করব। দেশে টাকার লোভে ঘুষ নিয়ে মানুষ সত্যকে মিথ্যা প্রমাণ করার কত শত অসহায়রা ন্যায় বিচার পায় না, এটাই আমার স্বপ্ন। কুয়াশা মুগ্ধ হয়ে গেল। স্বামীর কথা সে গর্ববোধ করলো তার স্বামীর চিন্তা ভাবনার কথা শুনে। আর সে তো এখন এসব কখনো ভাবেইনি। সে তো এই সামনে জড়িয়ে শুয়ে থাকা তার ভাষায় বুনো ওল নামক মানুষটার সাথে লড়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্যে আইন পড়তে চায়। সে যে আইন পড়ে দেশের জন্য কিছু করবে এসব তো কখনো ভাবেইনি। কুয়াশা শিশিরের গলা জড়িয়ে ধরলো, বুকে চুমু দিয়ে বলল, তুমি এত ভালো আগে কখনো না মেনেছি আর না জেনেছি। আমি তো এসব কখনো ভাবিনি। আমার তো যে তোমার সাথে লড়বো, এই জন্যই তো ল নিয়ে পড়তে চাই। ঘুটঘুটে অন্ধকার ঘরে শিশির অমায়িক হাসলো, তবে সেই হাসি তার আহ্লাদি বউ দেখে পেল না, আর বুঝতেও পেল না। সে বলল, অত সোজা না, সরকারিভাবে করতে গেলে এসবের জন্য একই কোর্টের অনুমোদন পত্র লাগে। তোর দক্ষতা দেখবে আগে, এরপর সব হবে। সেই জন্য ভালো করে পড়াশোনা কর, গোবর ঠাসা বুদ্ধি বাড়া, তারপর যদি কখনো সুযোগ আসে তখন দেখবো কি করে আমার সাথে লড়িস। তখন কিন্তু তুই আমার বউ থাকবি না, আমি মানবই না। বলেই ঠোঁট কামড়ে হাসলো শিশির। কুয়াশা অন্ধকারে শিশিরের গলা চেপে ধরলো এক হাতে। শিশির জোরে হাসলো, এবার বলল, তবে আমিও চাই তুই আমার সাথে একই কোর্টে লড়ার সুযোগ পার। কুয়াশা হাত সরিয়ে বলল, তখন তোমাকেও দেখিয়ে দিব এই কুয়াশার কি গুণ। আচ্ছা। হুম, হ্যাঁ, আর শোনো। শিশির উত্তর বলল। হ্যাঁ বলো। কুয়াশা চমকে উঠল। কখনো তুমি বলেছে কি? বিস্মিত হয়ে বলল, তুমি আমাকে তুমি করে বললে? না, তোর সুরে উত্তর করলাম। তোকে তুমি বলতে আমার বইয়ে গেছে, তোকে তুই বলতে ভালো লাগে, আর সব থেকে বড় কথা অভ্যাস। ওসব তুমি তুমি হবে না আমার। বলেই কুয়াশার গলার উপর চুমু আঁকলো। কুয়াশার শরীর শিরশিরালো, তবে সেদিকে পাত্তা না দিয়ে শিশিরের বাহুতে কিল বসিয়ে বলল, বুনোল একটা। খবর ঠাসা একটা। কুয়াশার মতোই সুর ধরে বলে সেও অন্ধকারে কুয়াশার গালের উপর না লাগার মতো করে থাপ্পড় দিল। বলল, এখন বল, কি বলতে চাইছিলে? শিশিরের কথায় বলল, তুমি একদমই না আসার প্ল্যান করে আছো, তাই না? শিশির চমকালো। কুয়াশাকে আবারও দেখার বৃথা চেষ্টা করলো, না পেরে কুয়াশাকে শক্ত করে ধরলো, গলায় মুখ গুজে দিল। মুখ গুজে দিয়েই বলল, আসলে যেতে কষ্ট হবে,
কুয়াশার বুকটা ভেঙে এলো আবার। স্বামীর থেকে এতটা ভালোবাসা পাবে ভেবেছিল কি? সে কপাল করেই জন্মেছিল। তার ভাগ্যে কি ভালোবাসা একটু বেশি? কুয়াশা শিশিরের মুখটা তুলল আন্দাজে অনুমান করে, কপালে অধর দাবিয়ে চুমু আঁকলো, বলল, আমার যে থাকতে কষ্ট হয়। আমারও হবে, তবে কিছু করার নেই, সব কমপ্লিট করে আসবো আমি। বলেই থেমে আবারও বলল, তোর ভালোবাসা আমায় ক্রাশ করেছে, সেই নেশায় বারবার ছুটে এলে আমার ভবিষ্যৎ ক্যারিয়ারকেও ক্রাশ করবে। তার থেকে বরং 2 বছর কষ্ট করে নিলাম। একটু কষ্টের জন্য যদি ভালো কিছু হয় তো ক্ষতি কি? তবে বিপদ আপদের কথা আলাদা, আর এর ভেতরেও যদি প্রয়োজন পড়ে তো আসতে হবে, কিন্তু ঘন ঘন আসবো না। তোকে ছাড়া আমি এমনি রাতে ঘুমাতে পারি না। এত ভালোবাস জানি না। বলে আবারও গলায় মুখ গুজল। কুয়াশার গ্রীবাদেশে গরম নিঃশ্বাস পড়ছে। শিশির জোরে জোরে শ্বাস নিল। সেই সময় কুয়াশার ফোনে আলো জ্বলে উঠল। 12টা বেজে গেছে দেখল। আলো জ্বলার কারণ সিম কোম্পানির পক্ষ থেকে অফার এসেছে হ্যাপি নিউ ইয়ারের। আর দেখো 12টা বাজতে বাজতেই এসে হাজির। কুয়াশা বিরক্ত হলো গ্রামীণ কোম্পানির উপর, তবে সেটাকে দূরে হটিয়ে বলল, হ্যাপি নিউ ইয়ার 2024 তো কামিং। শিশিরের তা শুনে মনে পড়ল নিউ ইয়ারের কথা, ওভাবেই বলল, হ্যাপি নিউ ইয়ার। কেউ আর কথা বলল না। শিশির মুখ গুজে ঘুমানোর চেষ্টা করলো, আর কুয়াশা শিশিরের মাথার চুলে হাত বুলাতে বুলাতে চোখ বুঝল। এদিকে কনকনে শীতের মাঝে শশী আর নিহার নিউ ইয়ার পালন করতে ছাদে এসেছে। অবশ্য ছাদে যায়নি, সিঁড়িঘরের নিচে আছে। বাহিরে কুয়াশায় ঘেরা। নিহার বিরক্ত, কারণ শশী জেদ ধরে ডেকে এনেছে। তার কথা প্রথম বছর তার হবু বরের সাথে কাটাবে, রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করে এনেছে। নিহারের শীতে কম্বলের নিচ থেকে বের হতে নারাজ। নিহার বিরক্ত নিয়ে বলল, এসবের কোনো মানি আছে? আর নিউ ইয়ার কিসের? এসব অসহ্য লাগে আমার। আরে রাখেন তো আপনার অসহ্য, আমার তো ভালো লাগে। বলেই নিহারের হাত ধরে টেনে নিয়ে বসিয়ে দিতে দিতে বলল, বসেন এখানে। নিহার না পেরে শশীর পাশে বসলো। ঠান্ডা ফ্লোর। মেজাজটা আরো বিগড়ালো। গমগমে স্বরে বলল, ফ্লোর ঠান্ডা শশী। এই নিন স্যান্ডেল নিন, আমার ঠান্ডা অনুভব হবে না আর। মানে এনে কি? হ্যাঁ, নিজের স্যান্ডেল খুলে দিচ্ছে, তবুও তার নিউ ইয়ার পালন করতেই হবে। নিহার সত্যি নিল, কারণ ঠান্ডা সহ্য হচ্ছে না। তারা দেয়ালে হেলান দিয়ে বসা। এখানে আলো নেই। শশী ফ্ল্যাশ জ্বালিয়ে ফোন উপর করে রেখেছে, সেটারই আলো ছড়িয়েছে। নিহার এবার শশীর দিকে তাকালো। তার পরনে হুডিওয়ালা কালো জ্যাকেট, পরার সাথে সাদা ট্রাউজার। শশীও তাকিয়ে দেখলো শশীর শরীরে সোয়েটার সহ শাল চাদর আছে। সে চাদর খুলে নিহারকে সহ নিজেকেও ঢেকে নিল। নিহার অবাক হয়ে তাকালো, তবে টিপ্পনি কেটে পড়ল। এমনটা কোন ড্রামাতে দেখেছো? শশী বিরক্ত হলো, মানে যে কিছু করলেই ড্রামা সিরিয়াল হয়ে যায় এ লোকের কাছে। এ তো দেখি বিয়ের পর সবকিছুই ড্রামা সিরিয়াল ভেবে নিবে। রাগলো একটু, তাই ঝটকা দিয়ে নিয়ে নিল আবার চাদর। বলল, আপনার কাছে সবকিছু ড্রামা লাগে? নিহার ঠোঁট কামড়ে দুষ্টু হাসলো, বলল, হ্যাঁ, কারণ তুমি আমার লাইফে এসেছই তো ড্রামা সিরিয়ালের মতো করে। আর সেটা টেকনিক এন্ট্রি নিয়েছো, মনে আছে সব আমার। এখন তুমি কিছু করলে সেটাই মনে হয়, এতে আমার দোষ কোথায়? বলেই শশীকে কোলের উপর বসিয়ে শশীর চাদর দিয়ে এ দুজনকেই ঢেকে নিল। শশী কিছু বলল না সেই বিষয়ে, কারণ এই একটা কথা সে অনেকবার কলে শুনে থাকে। কিছু বললেই নিহার ড্রামার কথা তুলবে, সাথে এই ডায়লগ। সে নিহারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনার এই জিনিসটা খুব মুগ্ধ করে আমায়। নিহার ভ্রু কুচকালো, না বুঝতে পেরে প্রশ্ন করলো, কোন জিনিস? ওই যে কোনো বাজেভাবে টাচ না করেও ধরে আছেন, তাও আবার কোলের উপরে। নিহার শশীর কথা তাকিয়ে রইল। সে যে অতি কৌশলে শশীর পেট টেট কিছু টাচ না করে সুন্দরভাবে ধরে আছে হাত দিয়ে, সেটাই ইচড়ে পাকাটা নোট করেছে। আসলে সে চাদর সমেত শশীর হাত এবং শশীকে ধরে বসেছে। নিহার তাকিয়ে থেকে বলল, আমি চাই না বিয়ের আগে আমার কোন স্পর্শে তুমি অস্বস্তি বোধ করো। আর তেমন করে স্পর্শ করাও অনুচিত। এখন সম্পূর্ণ বৈধতার সম্পর্কে তোমাকে স্পর্শ করব। আপাতত যেগুলো চলে ওগুলো প্রেমে একটু একটু হয়, কমন বিষয়। সো গভীর স্পর্শ করে আমাদের পবিত্র ভালোবাসায় অস্বস্তি আনতে চাই না। তুমি আমার কাছে যেন কোনো অস্বস্তি নিয়ে আসতে না পারো, সেটা করার চেষ্টা করি। শশী মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল, বলল, আল্লাহ আমার শ্রেষ্ঠ জিনিস দিয়েছেন। নিহার চমকালো এমে মুখে এত বড় পাকনা কথা শুনে। তাকিয়ে থেকে বলল, সত্যি তোমার নামটা দেয়া না আমার সার্থক। বলে নাকে নাক ঘষে দিল। আবারও বলল, এই পাখি ছানাটাকে পেয়ে আমিও ধন্য। কিচিরমিচির করে আমার প্রাণ জুড়োয় আমার ইস্রে পাকা পাখি। শশী খিলখিল করে হাসলো। নিহার সাবধানী বাণী দিয়ে বলল, ইয়ে আস্তে, এত জোরে হাসছো কেন?
শশীও ভুল বুঝতে পেরে মুখ পেরে ধরল, আবারও ছেড়ে বলল, ইস, ভুলে গিয়েছিলাম। নিহার হাসলো। দুজনেই আরো অনেক রকম গল্প করতে থাকলো। নতুন বছর নতুনভাবে শুরু হোক প্রিয় মানুষটার সাথে কাটিয়ে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সোডিয়ামের আলোয় যেটুকু আলো ছড়িয়ে ছিটিয়ে আছে তাতেই বোঝা যাচ্ছে কুয়াশায় ঘেরা চারিকোণ। প্রকৃতিতে কনকনে ঠান্ডা বিরাজমান, কিন্তু এই ঠান্ডার মাঝে আরও একজোড়া কপোতি তাদের প্রেম বিনিময়ে মত্ত। তারা তাদের নয়া প্রেমের ভালোবাসা বিনিময়ের জন্য একে অপরকে ছাদে ডেকেছে। তারা আর কেউ না, মিহির ঈশা। মিহির ঈশাকে ছাদে ডেকেছে নতুন বছরের প্রথম ক্ষণটা ভালোবাসার মানুষের সাথে কাটাবে বলে। এমনটা কে না চায়? ভালোবাসার মানুষ থাকলেই ইচ্ছে করে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ নতুনভাবে নতুন করে কাটাতে, কোনো উপলক্ষ স্পেশাল করতে। তেমনি এদেরও ইচ্ছে হয়েছে। মিহির ঈশা 12টার আগেই ছাদে এসেছে। ছাদের মোটা ইটের গাঁথা রেলিংয়ের উপর দুজনে বসে আছে সামনাসামনি। শরীরে গরম কাপড়, পুরোটাই ভালোভাবে ঢাকা, এর জন্য শীতে বেশি কাবু করতে পারছে না। শিশিরদের ছাদটা অনেক বড়, উঠলে মনে হয় কোনো খেলার ফিল্ড। রাস্তার আলো এবং আশেপাশের অনেক ছাদের আলোয় আলোকিত করে রেখেছে। অন্যদিকে ছাদে অনেকে নিউ ইয়ার উদযাপন করছে। ওরা বসেছে নিরিবিলি জায়গা এবং লোকালয় থেকে আড়ালে। তারা নিরিবিলি সময় কাটাবে এই ভাবনায়। দুজনেই 12টার পর এসে একে অপরকে উইশ করে নানান গল্পে মত্ত হয়েছে। দূরত্ব তাদের মাঝে কিঞ্চিত। তারা এখন একজোড়া প্রেমিক প্রেমিকার মতোই কথা বলে আচরণ করে। ঈশার দিক থেকে অনেক পজিটিভ ইঙ্গিত পায় মিহির, যার জন্য সেও প্রেমিকের মতোই ট্রিট করে। গল্পের মাঝে মিহির ঈশার কোমর জড়িয়ে ধরে ঝটকা দিয়ে কাছে টেনে নিল। ঈশা চমকালো। রেলিংয়ের এপাশ ওপাশ করে পা দিয়ে বসা তারা। ঈশা আতঙ্কিত কণ্ঠে বলল, কি করছো? এভাবে টানলে পড়ে যদি যেতাম। আমি পড়তে দিতাম। হা, নিজেই তো বাঁশের মতো, বাতাসের আগে উড়ে বেড়াও। শরীরের হাড্ডিগুড্ডি ছাড়া অন্য কিছু আছে বলে আমার মনে হয় না। শুধু হাঁটুতেই লম্বা হয়েছো, বডি ফিগার 0। মিহিরের এত বড় ব্যঙ্গ করাটা সহ্য হয় না, তবু এই মেয়েটা শুধু তাকে শরীর নিয়ে খোঁটা দেয়। সে না হয় একটু পাতলা পুতলু, আর বয়সের তুলনায় তেমনও নয়, যার শরীরটাই পাতলা। তাছাড়া বডি ফিটনেস সুন্দর তার। গমগম স্বরে বলল, দেখ ধানি লঙ্কা, বারবার এটা বলে খোটা দিবি না। সবসময় হলে আমিও বডি বানাতাম। এ কথা শুনে ঈশা জোরে হেসে দিল, বলল, বডি? তাও তোমার? বলেই আবারও হাসলো। মিহির আহাম্মকের মতো চেয়ে রইল। মানে সে কি এতটাই হাস্যকর কথা বলল যে এমন হাসছে এ বেয়াদবটা? ভ্রু কুঞ্চিত রেখে বলল, থামবি? ঈশা এবার থামলো। মিহির ঈশাকে কখনো তুমি বলে, কখনো তুই। আসলে ওর মুডের উপর ডিপেন্ড করে ঈশাকে সম্বোধন করাটা। ঈশা এ নিয়ে কিছু বলে না, ভালোই লাগে ওর মুখে তুই তুমি। মিহির ঈশাকে কিছু পল অবলোকন করলো, এরপর সে আরেকটু এগিয়ে গেল। ঈশা নির্বিকার। মিহির ঈশার ডান হাতটার মাঝে নিজের আঙ্গুলগুলো গলিয়ে দিয়ে ধরলো। তার নিজের ডান হাতটা ঈশার গালের উপর রাখলো। চোখের দৃঢ়তা মাপার চেষ্টা করলো আলো আধারির মাঝে। এরপর আবদার করলো অতি নিপুণতায়, এই ধানি লঙ্কা, ক্যান আই কিস অন ইউর লিপস? ঈশা চমকে উঠল, শিরশির করলো পুরো কায়া, বুক ধুকপুক করলো। তাকালো মিহিরের চোখের গভীরে, দেখতে পেল অতি সূক্ষ্মতায় তার সামনে ছেলেটার বাসনা ইচ্ছেকে। ঈশাকে চুপ থাকতে দেখে এবং কোনো রিয়েক্ট করতে না দেখে মিহির ঈশাকে আরেকটু টেনে নিল। নীরবতার সম্মতি লক্ষণ ধরে নিয়ে অধরে অধর ডুবালো। অদ্ভুতভাবে ঈশা সায় দিল। মিহিরও নিজের প্রথম চুমুর অনুভূতি ঈশাকে বোঝালো। কিছু মানুষ হয় কোনো উচিত অনুচিত দেখে দুনিয়ায় চলে না, তারা তাদের মন মর্জি মতো চলে। ইহকালের পাপপুণ্যতার বিচার করে চলে না। দুনিয়ায় এমন মানুষের বাস ভুরি ভুরি। সকলে কি আর উচিত অনুচিত পাপপুণ্য মেনে চলে? তেমনি এই জোড়াও এমন। এরা উচিত অনুচিত দেখলো না, পাপপুণ্য বিচার করলো না, ব্যাস তাদের অন্তরের বাসনা পূরণ করে নিল। কিছুক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে দিল। মিহির ঠোঁট কামড়ে হাসলো। ঈশা লজ্জায় মিহিরকে জড়িয়ে ধরলো, হাসলো। মিহির বলল, ধানি লঙ্কা, তুই হেব্বি ঝাল রে। ঈশা একটা চাপ্পড় বসালো মিহিরের পিঠে। আবারও হাসলো মিহির। কিছুক্ষণ থেকে মিহির বলল, এই চলো, অনেক রাত হয়ে গেছে আর শীতও লাগছে। ঈশাও সম্মতি দিয়ে নেমে পড়ল। হেঁটে এসে সিঁড়িঘরের দরজা খুলে পা দিতেই দেখতে পেল শশী আর নিহার নেমে যাচ্ছে। দরজা খোলার শব্দ পেয়ে ওরা দুজনে থেমে পেছনে ঘুরে অবাক হয়ে গেল। মিহির ঈশাও ভরকালো, অস্বস্তিও হলো অনেকটা। ঈশা ফুপাতো বড় ভাইয়ের সামনে নিজেকে গুটিয়ে নিল। তুহিন নিহারকে সে আগাগোড়ায় মানে খুব, ভাই হিসেবে। তার নিজের ভাই নেই। নিহারের ভ্রু কুচকে গেল। শশী বিস্মিত স্বরে বলল, ভাইয়া তুই? ঈশার দিকে তাকিয়ে বলল, ঈশা আপু? ওরা দুজনে আবারও থতমত খেলো। নিহার মিহিরের সাথে সম্পর্ক মানে, শশীর বড় ভাই হিসেবে সেও তেমন ভাবে মানার চেষ্টা করে।
ঈশা বোন হিসেবে শাসন করবে সেটা ঠিক আছে, কিন্তু শশীর বড় ভাই মানে তারও সম্পর্কে বড় শালাবাবু তাকে কি বলবে? বলল, তোমার ছাদে ছিলে হ্যাঁ ভাই। কেন? ঈশা একটু নার্ভাস হলো। তাদের এই এত কম এজের পার্থক্য তার ভয় হয় সকলে যদি উল্টো রিয়েক্ট করে বা না মানে। মিহির এবার ঈশার দিকে তাকালো, বুঝলো ঈশার অবস্থা। ঈশার হাত ধরলো শক্ত করে, চোখ এড়ালো না তার সিঁড়িতে থাকা শশী নিহারের। মিহির ঈশাকে দেখে নিহারদের সবটা বলল। সব শুনে নিহার শশী একটু না অনেকটাই অবাক হলো। নিহার বলল, তোমাদের এত কম বয়সের পার্থক্য, এটা মানবে তো মামা? থেমে ঈশাকে বলল। কি রে বল, মামা মানবে? ঈশা এবার ভয়ে কেঁদে দিল। বাবা যেটা নিয়ে ভবিষ্যতে হাঙ্গামা করবে তা তার জানা আছে, তবুও মিহিরকে সে ফেরাতে পারেনি। কাঁদতে কাঁদতে বলল, আমি মিহিরের সাথে থাকতে চাই না ভাইয়া। নিহার কি বলবে বুঝলো না। সকলেরই স্বাধীনতা আছে নিজের জীবনসঙ্গী নিজেদের মতো করে নির্বাচন করার। সেক্ষেত্রে যদি তারা এজ ডিফারেন্টটা না দেখে তবে অন্যদের দেখে কি হবে? তারা চলতে পারলেই হলো। নিহার বলল, নেমে আয়। কথা মতোই নেমে এলো ঈশা। মিহিরও এলো। নিহার বোনের চোখের পানি মুছিয়ে বলল, সকলের নিজের জীবনসঙ্গী চয়েস করার অধিকার আছে। তোরা নিজেদের পছন্দ করেছিস ঠিক আছে, কিন্তু এই সম্পর্ক ধরে রাখা এবং এগিয়ে নিয়ে গিয়ে পূর্ণতা দেওয়া অনেক কঠিন হবে, যেটা বাস্তবতা। তবে পাশে থাকবো আমি ভাই হিসেবে। মামাকে আমি এবং আমরা বোঝাবো। থেমে মিহিরের দিকে তাকিয়ে বলল, শশীর ভাই হিসেবে তোমাকে না দেখে একজন বোনের ভাই হিসেবে তোমাকে বলছি, এগিয়ে যেতে পারবে তো? পূর্ণতা দিতে পারবে? যোগ্য হয়ে দেখিয়ে নিজের অধিকার বুঝে নিতে পারবে? মিহির সে কথার উত্তর করলো পুরোটা আত্মবিশ্বাসের সাথে। বলল, আমি পারবো ভাই। ঈশাকে আমি বলেছি ওকে ভালোবাসি আমি। পরিবার যদি একটু স্যাক্রিফাইস করতো আমিও যোগ্য হয়ে দেখাবো। এজ দিয়ে বিচার না করে আমরা যোগ্যতা দিয়ে বিচার করলে। নিহার হাসলো, ঠোঁট টেনে কাঁধে হাত রেখে বলল, ভালোবাসার অধিকার সকলের আছে। শশী ঈশা মুগ্ধ নয়নে চেয়ে রইল নিহারের দিকে। মিহির নিহারকে জড়িয়ে ধরল। শশী বলে উঠল। ঈশা লজ্জা পেল। মিহির বলল, তোকে অত পাকনামি করতে হবে না। নিহার ভাই ঠিকই বলে, ইঁচড়ের পাকা একটা। শশী চোখ ছোট ছোট করে তাকালো। ঈশা ঠোঁট টিপে হাসলো। অতঃপর তারা নিচে নেমে এলো। সকাল 8টার দিকে মালিথা ভিলায় সকলে উঠে গেছে। জিনিয়ারা আজ চলে যাবে, দুপুরের দিকে বের হবে। বসার ঘরে অনেকে বসে সকালে চা কফি খাচ্ছে। 10টার দিকে শিশির রেডি হচ্ছে, বাইরে যাবে। কুয়াশা এলো, বলল, বাইরে যাবে? হ্যাঁ, কিছু লাগবে তোর? তেমন কিছুই লাগবে না। শিশির আর কিছু বলল না। কুয়াশা বিছানায় বসে কম্বলের নিচে পা ঢুকিয়ে দিল। কোলের উপর বালিশ নিয়ে তার সুদর্শন স্বামীকে দেখতে লাগলো বসে বসে। সে যাই পরে তাতেই যেন সুন্দর লাগে। এ যখন একটা ফুল জিপের কালো জেন্টস গেঞ্জি, হুডি জ্যাকেট, সাথে কালো গ্যাবার্ডিন্স প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি পরেছে। এতেই যেন সৌন্দর্যেরও হাজার গুণ বৃদ্ধি পেয়ে গেছে। মেধহীন চওড়া হলুদাব শরীরের সব কালো রংটা চোখে লাগার মতো। মিররে এক নাগারে তাকিয়ে আছে। শিশির এতক্ষণ পর লক্ষ্য করলো, ঠোঁট টিপে হাসলো বউয়ের নির্লজ্জামি দেখে। দুষ্টু হেসে জ্বালানোর বুদ্ধি এলো মাথায় তৎক্ষণাৎ। শীতে যদিও পারফিউম বেশি ইউজ করা লাগে না, সে করে না, তবু আজ নিল। জেন্টস পারফিউমের সুগন্ধে কুয়াশার নাকসহ মাথা পর্যন্ত ঝাঁঝা করে উঠল। শিশির সম্পূর্ণ তৈরি হয়ে এগিয়ে গেল কুয়াশার কাছে। এগিয়ে গিয়ে ঝুঁকলো কুয়াশার দিকে, বলল, এভাবে গিলছিস কেন চোখ দিয়ে? এখন মাতোয়ারা হয়েও লাভ নেই, আমি বাইরে যাব, তবে রাতে ফ্রি থাকবো তখন। সম্পূর্ণ বাক্য পুরো না করে চোখ টিপল সে। কুয়াশা ফুঁসে উঠল, বুকে ধাক্কা দিয়ে বলল, তুমি তো আচ্ছা ঠোঁটকাটা পাবলিক দেখছি, মুখে কিছুই আটকা না। অসভ্য গুণহল একটা। এই সরো তো। বলেই আবারও ধাক্কা দিল, কিন্তু শিশিরকে সে 2বার ধাক্কা দিয়েও সরাতে পারল না এক চুল পরিমাণ। শিশির ঠোঁট কামড়ে দুষ্টু চোখে হেসে যাচ্ছে, বলল, হ্যাঁ, তো নিজের বউয়ের কাছে অসভ্য হব না তো পাড়ার লোকের বউয়ের কাছে হব নাকি? কুয়াশা এবার আরো ফুঁসে উঠল। 2 হাত দিয়ে ঝুঁকে থাকা শিশিরের চুলগুলো মুঠোয় পুড়ে টেনে ঘুরিয়ে দিল, বলল। শিশির হেসে ফেলল বউয়ের এই ওভার পজিটিভনেস দেখে। এই বউ জাতিগুলোই কি এমন, স্বামীদের ওপর ওভার পজিটিভ? বলল, গোবর ঠাসা তুই একটা। নিজের বউকে দেখেই দিনরাত যায়, আমার লোকের বউকে দেখবো কখন? বলে থেমে আবারও বলল, আর হ্যাঁ, তুই বউ দেখার প্রসঙ্গে গেলি কেন? ছিলাম তো আমি অসভ্যতা আমি দেখানোর কথায়, সাধে তো বলি না গোবর ঠাসা। শেষ বাক্য বলতে বলতে মাথায় চাটি মারল কুয়াশা। কুয়াশা আহ করে উঠল, মাথা ডলতে লাগলো, চোখ মুখ কুচকে। এরপর শিশির উঠে পড়ল, কাছেই দাঁড়িয়ে থেকে বলল, তুই আর সব টিপিক্যাল বউদের মতো স্বামীর উপর ওভার পজিটিভ, এটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না। কুয়াশা নাক ফুলাতে ফুলাতে বলল,
এটা হওয়া লাগে না, এমনি চলে আসে। সব বউরাই স্বামীর জন্য একটু বেশি চিন্তা করে। ওসব তুমি বুঝবে না। যা বিদায় হও এখন। শিশির চোখ ছোট ছোট করে তাকালো, আবারও মাথায় চাটি মারল, বলল। গোবর ঢাসা একটা, মনে রাখবে অতিরিক্ত কিছুই ভালো না। কুয়াশা উত্তর করলো না। শিশির আবারও ঝুঁকে বলল। তবে তোর একটা জিনিস অতিরিক্ত ভালো লেগেছে। কুয়াশা শিশিরের দিকে চোখ ছোট ছোট করে আগ্রহ নিয়ে তাকিয়ে প্রশ্ন করলো। কি? শিশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। তুই অনেক স্ট্রং। কুয়াশা শিশিরের কথা ধরতে পারলো কি? পারলো বোধহয়। রেগেমেগে ধুপধাপ করে কয়েকটা কিল ঘুষি চাপড় বসিয়ে দিল শিশিরের বাহু ও পিঠে। শিশির হাসলো, উঠে কুয়াশার দিকে তাকালো। শিশিরকে আবার ধাক্কা দিয়ে বলল। যাও তো অসভ্য। বলে শুয়ে পড়লো কম্বল মুড়ি দিয়ে। শিশিরও আর জ্বালারো না গোবর ঠাসা নামক বউটাকে। হাত দিয়ে চুল ঠিক করতে করতে চলে গেল সে। আজ সারাটা দিনই মেঘলা ছিল, সূর্য ওঠেনি। শীতের দিনে এই একটাই জ্বালা, সূর্যমামার দেখা মেলা বড় দায়। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির আত্মীয় স্বজনরা সকলে চলে গেছে, শশীরাও চলে গেছে। কুয়াশা, ইয়াসমিন বৃষ্টির ঘরে বিকেল থেকেই গল্প করছিল। এখন তারা বৃষ্টির ঘরে সময় কাটায়। রাত 9টার দিকে রাতের খাবার খেয়ে কুয়াশা নিজের ঘরে পড়ছে। শিশির তার ঘরে আছে। নিজের পড়া শেষ করে শুতে চলে গেল। শীতে রাত জেগে পড়তে বিরক্ত লাগে। শিশির বিছানায় পড়ছে। রাত 11টা বেজে গেছে। কুয়াশা চাদর রেখে বাথরুমে গেল। কিছুক্ষণ পরে সে নিজের প্রয়োজনীয় কাজ সারল। শিশির দেখলো কুয়াশাকে বই রেখে ডাকলো। এদিকে আয়। কুয়াশা মিররের সামনে থেকে গিয়ে কাছে দাঁড়ালে সে কুয়াশার শরীর থেকে ওড়না নিয়ে নিল টান দিয়ে। সেটা পাশে রেখে লাইট অফ করে দিয়ে কুয়াশাকে নিয়ে শুয়ে পড়ল। কুয়াশা স্বামীর অভিরুচি বুঝলো, কিছু আর বলল না, সায় দিল শুধু। কেটে গেল একটা সপ্তাহ। আজ থেকে শিশিরের পরীক্ষা শুরু। সকাল থেকেই সে সবেরই প্রস্তুতি নিচ্ছে। কুয়াশা গিন্নির মতো সব রেডি করে দিচ্ছে। সকাল 10টা থেকে শুরু। শিশির রেডি হয়ে বাবার ঘরের দিকে গেল, পেছন পেছন কুয়াশাও গেল। গিয়ে দেখলো জাকির মালিতা শুয়ে চোখের উপর ভালো হাতটা দিয়ে রেখেছেন। দরজার সামনে থেকে ডাকলো। বাবা। ছেলের ডাকে হাত সরিয়ে তাকালেন, ভেতরে আসতে বললেন। শিশির গিয়ে বাবাকে সালাম দিল। তিনি উত্তর নিলেন। বাবার পাশে বসলো সে। বাবার অবশ হাতটার উপর হাত রেখে বলল। বাবা, আমার জন্য দোয়া রেখো। আজ থেকে পরীক্ষা, তোমার ছেলে যেন তোমাদের স্বপ্ন পূরণ করতে পারে। জাকির মালিতা অমায়িক হাসলেন, ভালো হাতটা ছেলের পিঠে রাখলেন, হাত বুলিয়ে দিতে দিতে বললেন। আমার এবং আমাদের সকলের দেওয়া সব সময় তোমার উপর। আল্লাহ সবকিছু ভালো করবেন ইনশাল্লাহ। আমার ছেলে সফল হবে, তার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। দেখে শুনে সাবধানে যাবে আমার মা বাবা। শিশির অমায়িক হাসলো, বাবার বুকের উপর মাথা রাখলো। তিনি মাথায় হাত বুলিয়ে দিলেন ছেলের। কুয়াশা সব দেখলো পাশে থেকে। হিংসাত্মক বাক্যে বলল। শুধু ছেলেকেই ভালোবাসবে নাকি আমাকেও একটু চোখে দেখবে? শিশির মাথা তুলে চোখ ছোট করে তাকালো। কুয়াশা পাত্তা দিল না। জাকির মালিতা হাসলেন মেয়ের কথায়, কাছে ডাকলেন। কুয়াশা এগিয়ে গেলে তিনি বললেন। এটা তো আমার মা। আমার কোহেলি মায়ের জন্য সবসময় আলাদা ভালোবাসা তোলা থাকে। কুয়াশা গদগদ হয়ে হাসলো। শিশির আগের ন্যায় চেয়ে রইল। কুয়াশা